একটা সুন্দরী পরী আমার সাথে শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, এরকমই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। ঘটনাটা বুঝতে পারি দুদিন আগে, এক রাতের বেলা। রাত তখন কয়টা বাজে জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি অনুভব করি আমার পাশে কেউ আছে। নিজের পাশে কাউকে অনুভব করতে রুমের লাইটটা জ্বালাবো, ঠিক তখনই একটা ধোঁয়ার মতো ছায়া জানালা দিয়ে দ্রুত চলে গেল। সেই ছায়াটা চলে যাওয়ায় আমি রুমের লাইটটা জ্বালাতে দেখলাম আমার শারীরিক পরিবর্তন কিছু। আমার শরীরের কাপড়ও একটু এলোমেলো। এরকম অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। নিজের শরীরের পরিবর্তন দেখে ভাবলাম স্বপ্নদোষ হয়তো হয়েছে। বিষয়টা তখনও গভীরভাবে নেইনি। এই ঘটনার পরের রাতে আমার সাথে একই রকম ঘটনা ঘটে। দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটায়। আমি বিষয়টা সিরিয়াসলি নেই। পরপর 2 রাতে একই ঘটনা ঘটায় আমি পরের রাত্রে না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে থাকি। কেননা আমি দেখতে চাই আমার রুমে কে আসে। কথা মতো এরকমভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি দেখি আমার রুমে একটা ধোঁয়া এসে প্রবেশ করলো। আর সেই ধোঁয়া থেকে একটা সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হলো। এরকম একটা দৃশ্য দেখে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। তবুও আমি আওয়াজ না করে চুপ হয়ে শুয়েই রইলাম। ওদিকে সেই সুন্দরী নারীটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে আমার বুকের উপর তার একটি হাত আলতো করে রাখতেই আমি খপ করে সেই হাতটা ধরে ফেলি। আমি ওনার হাতটা ধরে ফেলে বলে উঠি, কে তুমি? আমি পড়ি। আমার কাছে কী চাও? তোমার ভালোবাসা। তোমাকে আমার ভালো লাগে। খুব সুন্দরী সেই পরীটা আমার সামনে বসে আমার সাথে এভাবে কথা বলছে। পরীর মায়াবী চেহারার দেখে যেন চোখ সরাতে পারছি না। পরীর মায়াবী চেহারা থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে ওকে বললাম, তুমি কেন আমার কাছে আসো? আগে তো আসো না। আমি বুঝতে পারি তুমি আমার কাছে এসে আমাকে বাজেভাবে স্পর্শ করো। এক কথায় বলতে গেলেই আমার সাথে সহবাস করো। আমার কথায় পরী মুচকি একটা হাসি দিয়ে বলল, এতে তোমার ভালো লাগে না বুঝি? আমি দেখো, এখানে ভালো লাগার বিষয় নয়, এটা হারাম। আমি তোমাকে চিনি না, জানি না। তুমি আমার সাথে এমনটা করতে পারবে না। পড়ি, তুমি আমাকে না চিনলে কি হবে? আমি তো তোমাকে চিনি, জানি তোমাকে আমার ভালো লাগে। আমরা তো অদৃশ্যভাবে চলি। আমাদের চলার পথ কাকে কখন ভালো লাগে সেটা নিজেও জানি না। তোমাকে আমার অনেক ভালো লাগে। ভালোবাসি বলে তোমার সাথে সহবাস করি। তুমি মন থেকে একবার মেনে নাও, তোমারও ভালো লাগবে। পরের এরকম কথায় ওকে বললাম, না, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তুমি এখন চলে যাও। আমাকে বিরক্ত হতে দেখে পরি মিষ্টি কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একেবারে না হয় আমি তোমার কাছে আবার আসবো, বারবার আসবো। ভালো লাগার মানুষের কাছে কে না আসতে চায় বলো? কথাটা বলে পরি আমার কপালে তার একটা আঙুল স্পর্শ দিতে আমার কিছু মনে নেই। মনে হলো ওর স্পর্শে ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভেঙে যায়
আমার কথায় হুজুর বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে সে পরী তোমাকে পছন্দ করে। আরেকটা কথা জেনে রাখো, পরী কিন্তু এমনি এমনি কারোর সাথে শারীরিক সম্পর্ক করে না, কারণ ছাড়া। তুমি বাবা আমার কাছে আসছো, কিন্তু আজ তুমি কিছুই জানতে পারবে না। তুমি কালকে আমার কাছে কষ্ট করে একবার এসো, আমি আজকে খবর নিয়ে দেখি কিছু জানতে পারি কিনা। কালকে তোমাকে জানাবো, যা ইচ্ছে জানতে জানতে পারি, যা কিছু। হুজুরের কথা মতো বাড়ি চলে এলাম। বাড়িতে যাবার পর মা বলল, কিরে বাবা, কোথায় গিয়েছিলি? তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু কি হয়েছে? মায়ের কথায় আমি বললাম, না মা, কিছু হয়নি, এমনি খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কথাটা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার নিয়ে গেলাম। হঠাৎ কিছুদিন থেকে আমার সাথে অদ্ভুত রকম ঘটনা ঘটছে, যেটা মা বাবাকে বলতেও লজ্জা লাগে। জানি না আমার সাথে কেন এসব ঘটতে শুরু হলো, জানি না এর শেষ পরিণতি কী। হুজুর তো বলল কালকে কিছু জানাবে, সেই আশাতে সেই দিনটা চলে গেল। সেই রাতের কোনো সমস্যা হলো না। পরের দিন সকালে জান্নাত ফোন করলে। ওর ফোন রিসিভ করতে ও বলল, নিশাত তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কোনো সমস্যা কি? তোমার শরীর এখন কেমন? জ্বর কি কমেছে? হ্যাঁ, আমার জ্বর কমেছে। আমাকে নিয়ে টেনশন করো না। তুমি আজ কলেজে আসবে না? কলেজে আসো, আমিও আসছি, ওখানে কথা হবে। জান্নাতের কথায় ওকে বললাম, আজ মনে হয় কলেজে যাওয়া হবে না। তুমি কলেজ থেকে ফেরার সময় কল করো, আমি একটা কাজে বাহিরে যাচ্ছি। কাজ শেষে তোমার সাথে দেখা করে নেব। আমার কথায় রাজি হয়ে জান্নাত ফোন রেখে দিলেন। এদিকে আমি রেডি হয়ে চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। হুজুরের বাড়িতে যাবার পর উনি বলল, ও তুমি আসছো, বসো। হুজুরের কথায় বসে ওনাকে বললাম, হুজুর কিছু জানতে পারছেন কি? আমার কথায় হুজুর বললেন, দেখো বাবা, তোমার কাছে যে পড়ি আসে, আমার মনে হয় সে কোনো সাধারণ পড়ি না। আমার কাছে একটা ছাত্র জিন থাকে, ও আমার কাছে শিক্ষা নেয়। আমি আমার সাথে থাকা ছাত্র জিনকে দিয়ে তোমার ব্যাপারে খবর নিয়ে জানতে পারছি। তোমার কাছে পড়ি এমনি এমনি আসে না। তুমি হয়তো ভাবছো পড়ি তোমার সাথে শুধু শারীরিক সম্পর্ক করতে আসে, তোমাকে পছন্দ করে, সেজন্য আসে। কিন্তু ও তোমার সাথে শুধু এসব করতে আসে না, এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য রয়েছে। তোমাকে এক কথায় বলতে গেলে পরি ইচ্ছে করে তোমার কাছে আসেনি, পরীকে তোমার কাছে পাঠানো হয়েছে। কি? পরীকে আমার কাছে পাঠানো হয়েছে মানে? কে পাঠিয়েছে? আমার কথায় হুজুর বললেন, এত কিছু তো জানতে পারিনি বাবা। আমার ছাত্র জিন এখনও যুবক, ও বেশি খোঁজ নিতে পারেনি। ও বেশি খোঁজ করতে গেলে ওই পরী ওকে মেরে ফেলবে। আমি যতটুকু জানতে পারছি তোমাকে জানালাম। আমার বিষয়টা অনেক জটিল মনে হচ্ছে। তুমি তোমার মা বাবাকে বিষয়টা জানাও, আর আমার থেকে বড় মাপের হুজুর বা কবিরাজ দেখাও। হুজুরের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরীকে আমার কাছে কে পাঠালো? এর পেছনে আসল রহস্য কী? এর পেছনে কি আসল কোনো রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ, এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, যা সামনে জানতে পারবেন। অপেক্ষা করুন। হুজুরের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরীকে আমার কাছে কে পাঠালো? এর পেছনে কি আসল কোনো রহস্য লুকিয়ে আছে? এসব ভাবতে ভাবতে হুজুরের কাছ থেকে বেরিয়ে জান্নাতকে ফোন দিয়ে ওর সাথে দেখা করলাম। জান্নাতের সাথে দেখা হতে ও বলল, কোথায় গেছো? কলেজে আসলা না যে আজকে? ওর কথার জবাবে মন খারাপ করে বললাম, একজন হুজুরের কাছে গিয়েছিলাম। হুজুরের কাছে গিয়েছিলে? কি বললেন উনি? বলে উঠলেন জান্নাত। ওর কথায় ওকে বললাম, হুজুর বলল সেই পরী আমার কাছে এমনি এমনি আসেনি, সেই পরীকে নাকি আমার কাছে পাঠানো হয়েছে। তোমার কাছে পরীকে পাঠানো হয়েছে মানে? নিশাত, আমার মনে হয় ব্যাপারটা খুব জটিল। তোমার যদি কিছু হয়ে যায়, এখন কি করবা ভাবছো? দেখি কি করা যায়। তুমি এসব নিয়ে চিন্তা করো না। তোমার জ্বর কমেছে তো? হ্যাঁ, আমার জ্বর কমেছে। জানো, ওই পরীটার ভয়ঙ্কর চেহারা দেখে আমার জ্বর আসছে। আমি তোমার গার্লফ্রেন্ড, সেজন্য কি ও এমনটা করছে? আমাকে ভয়ঙ্কর রূপে ভয় দেখিয়েছে। হ্যাঁ, পরীটা আমাকে বলেছিল, এসব নিয়ে টেনশন করো না, আর সন্ধ্যার পর কোনো কারণ ছাড়া বাহিরে বের হবে না, তাহলে পরি আবার তোমার কোনো ক্ষতি করতে পারে। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। জান্নাতও চলে গেল ওর বাড়িতে। আমি বাড়িতে আসার পর সেই রাতে খাবার সময় আমি মা বাবাকে আমার বিষয়ে সব কথা খুলে বলি। সব কথা শুনে তো মা বাবা অবাক।
আমার কথা শুনে মা বাবা ভেবেছিল আমি হয়তো মজা করছি। পরে ভালো করে বুঝিয়ে বলার পর বাবা বলল, নিশাত, তোর সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তুই আগে কেন আমাদের বলিসনি? বাবার কথায় আমি বললাম, এরকম কথা তোমাদের কেমনে বলি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো দিন দিন বিষয়টা জটিল হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে তোমাদের বললাম। আমার কথায় মা বললেন, তোর সাথে যা ঘটেছে এসব তো স্বাভাবিক কিছু না বাবা, এসব আমাদের আগে বলা উচিত ছিল। নিশাদের বাপ এখন কি করা যায় বলো না? তাই তো বলি, আমার ছেলেটা কয়দিন ধরে এরকম মনমরা হয়ে থাকে কেন? ওর শরীরটা দেখেছো একবার, কেমন শুকায় গেছে। তুমি কিছু একটা করো না। মায়ের কথায় বাবা বললেন, তোমার ভাই মানে নিশাদের মামার একজন বন্ধু আছে না, উনি তো নাম করা কবিরাজ, ওনার অনেক নাম ডাক। নিশাদকে নিয়ে কালকে ওনার কাছে যাই, উনি তো বড় মাপের কবিরাজ, আশা করি ওনার কাছে গেলে উনি সবটা বলে দেবে। বাবার কথায় মা বললেন, হ্যাঁ তাহলে তাই হোক, কালকেই ওনার কাছে নিয়ে যাই। মা বাবার কথায় আমি খাবার শেষে রুমে চলে গেলাম। রুমে যাবার কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসলো। আমি যখন ঘুমে তখন একটা স্বপ্ন দেখি। আমি দেখি সেই পরী আমার কাছে এসে বলছে, নিশাত, তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, আমি যা চাই তাই পাই, জোর করে হলেও সেটা আদায় করে নিই। এখন বলে পরী আমার বুকে মাথা রাখে। এরকম একটা স্বপ্নেও ঘুম ভেঙে যেতে দেখলাম। এক অবাক করা দৃশ্য। আমি স্বপ্নে দেখেছি পরী আমার বুকে মাথা রেখেছিল, এখন ঘুম ভাঙার পর সেটা বাস্তবে দেখছি। আমি দেখি পরী আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা দেখে ওকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওকে সরিয়ে দিয়ে বললাম, এই কী করছো? আমার কথার জবাবে পরী বলল, আমার পাওনা জিনিস আদায় করছি, আজকে না পেলে যে অনেক বড় ক্ষতি হয়ে যেত। পরীর কথায় বুঝতে পারলাম আজকেও সে আমার সাথে সম্পর্ক করেছে। নিজের শরীরের দুর্বল পরিবর্তন দেখে ওকে বললাম, তুমি আজকেও আমার সাথে এমনটা করলা? আমি বারবার নিষেধ করার পরও এরকম একটা কাজ করে যাচ্ছ, তুমি এখান থেকে চলে যাও। কথাটা বলে চিৎকার দিয়ে মা বাবাকে ডাকতে লাগলাম, কিন্তু এ কি, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি ঠিক চিৎকার দিচ্ছি কিন্তু সেটা কেউ শুনতে পাচ্ছে না। এদিকে আমাকে চিৎকার করতে দেখে পরী বলল, কোনো মিছিমিছি চিৎকার করো কেন? কেন মিছিমিছি হুজুর বা কবিরাজের কাছে যাও? এসব করে কোনো লাভ হবে না, ঘুমাও, এখন আরাম করে ঘুমাও, আমি এখনকার জন্য চলে যাচ্ছি। কথাটা বলে চলে গেল পরী। পরী চলে যাবার পর ভয়ে আর ঘুম আসছিল না। কি জানি পরী আবার কি করে, এই চিন্তায় না ঘুমিয়ে বাকি রাতটুকু পার করে দিলাম। রাত পেরিয়ে সকাল হলো। সকাল হতে উঠে গোসল করে নিজের ঘরে এসে রেডি হচ্ছিলাম মা বাবার সাথে বড় কবিরাজের কাছে যাওয়ার জন্য। আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম তখন খেয়াল করলাম আমার গলার এক সাইডে দুটো কালো চিহ্ন। এটা কিসের চিহ্ন? জায়গাটা স্পর্শ করতে একটু ব্যথা অনুভব করলাম। ওদিকে মা বাবা রেডি হয়ে আমাকে ডাকছে, তাই এসব কিছু না ভেবে মা বাবার সাথে চলে গেলাম সেই কবিরাজের বাড়িতে। কবিরাজ আমার মামার ভালো বন্ধু, সেই হিসেবে মা বাবাকে আগে থেকে চিনত। সেখানে যাবার পর উনি আমাদের বসতে বললেন। কথা মতো আমরা বসে ওনাকে সব ঘটনা খুলে বললাম। সব খুলে শুনে কবিরাজ বললেন, বিষয়টা তো ভালো দেখছি না, আচ্ছা আপনার একটু অপেক্ষা করুন, আমি আমার একটা বিশেষ রুম আছে, সেখানে আমি আমার সাথে থাকা জিনদের সাথে কথা বলি, ওদের দিয়ে খোঁজ খবর নিই। আমি নিশাদের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে আপনাদের বলছি, আপনারা একটু অপেক্ষা করুন, আমি না আসা পর্যন্ত কোথাও যাবেন না, আমাকে ডাকতে রুমেও ঢুকবেন না। এই বলে কবিরাজ তার বিশেষ রুমে গিয়ে দরজা বন্ধ করে কি জানি করতে লাগলেন। আমরা বাহির থেকে শুনছি উনি কী রকম ভাষায় যেন কার সাথে কথা বলছেন। এভাবে চলে যায় কিছুটা সময়। কিছু সময় চলে যাবার পরও কবিরাজ বের হয় না। আমরা এদিকে কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি। এভাবে একটু একটু করে কেটে যায় প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর কবিরাজ রুম থেকে বের হয়। উনি রুম থেকে বের হতে আমরা দেখি ওনার চোখে মুখে চিন্তার ছাপ। উনি এসে আমাদের পাশে বসলেন। এদিকে ওনাকে দেখে বাবা বললেন, ভাই কিছু জানতে পারলেন কি? বাবার কথায় কবিরাজ যা বললেন সেটা শুনে আমরা বিশ্বাস করতে পারছিলাম না। কবিরাজ বললেন, ভাই আমি রুমে গিয়ে আমার সাথে থাকা 2জন শক্তিশালী বার্তাবাহক জিনকে পাঠাই,
আপনার ছেলের কাছে আসা পরীর বিষয়ে খোঁজ নিতে। আমার সাথে থাকা জিন দুজন প্রথমে খোঁজ নিয়ে এসে আমাকে যা বলেন সেটা শুনে আমি নিজেও অবাক হই। ওই জিন সেই জিন দুজন মিলে আপনার ছেলের কাছে যে আসে সে সাধারণ কোনো পরী নন, ওর বয়স 1000 বছর। আর ওই পরীরা তো সহজে কারো কাছে আসে না, ওই এমনি এমনি আপনার ছেলের কাছে আসেনি। ওকে আপনার ছেলের কাছে পাঠানো হয়েছে কালো জাদুর মাধ্যমে। আপনার ছেলেকে ভয়ঙ্করভাবে কালো জাদু করা হয়েছে। কালো জাদু করে ওই পরীকে আপনার ছেলের কাছে পাঠানো হয়েছে আপনার ছেলের ক্ষতি করা ও মেরে ফেলার জন্য। সেই পরী আপনার ছেলের সাথে শুধু সম্পর্ক করে না, ওর শরীর থেকে রক্ত চুষে নেয়। কবিরাজের কথায় আমার গলায় সেই চিহ্নটার কথা মনে করলাম। এক মুহূর্তের জন্য যেন বুকটা ধুকপুক করে উঠল। সেই কবিরাজ আরও বলল, সেই পরী আপনার ছেলের সাথে মোট 7বার শারীরিক সম্পর্ক করেছে। অলরেডি 4বার করেছে, আর 3বার বাকি। 7বার করতে পারলে আপনার ছেলে মারা যাবে, আর পরী হবে আর অনেক শক্তিশালী। এজন্য সেই পরী আপনার ছেলের কাছে আসে। কবিরাজের কথায় বাবা বলল, ভাই এসব কি বলেন? আমার ছেলেকে কে কালো জাদু করলো? বাবার কথায় কবিরাজ কি বলে সেটা জানতে পারবেন পরের পর্বে। অপেক্ষা